এই ভিডিওতে আমরা সরল সুদ কষা অধ্যায়ের 16 দাগ থেকে অঙ্কগুলো করার চেষ্টা করব। 16 দাগের অঙ্কে বলেছে, আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় 1,00,000 টাকা পেলেন। ওই টাকার কিছুটা ব্যাংকে ও বাকিটা পোস্ট অফিসে জমা রাখেন এবং প্রতি বছর সুদ বাবদ মোট 5,400 টাকা পান। ব্যাংকের ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার যদি যথাক্রমে 5% ও 6% হয়, তবে তিনি কোথায় কত টাকা জমা রেখেছিলেন হিসাব করি। ঠিক আছে, তো তিনি মোট 1,00,000 টাকা পেয়েছিলেন, তার মধ্যে কিছু টাকা ব্যাংকে আর কিছু টাকা পোস্ট অফিসে রেখেছিলেন, তাই তো? তাহলে আমরা জানি না কোথায় কত টাকা রেখেছিলেন, আমরা ধরে নিচ্ছি, ধরি তিনি ব্যাংকে রাখেন এক্স টাকা। 16 দাগ, ধরি তিনি ব্যাংকে রাখলেন এক্স টাকা, আর তার কাছে ছিল কত? মোট 1,00,000 টাকা। তাহলে তিনি পোস্ট অফিসে কত রাখবেন? দেখো, মোট ছিল 1,00,000 টাকা, তাহলে তার মধ্যে এক্স টাকা যদি ব্যাংকে রাখে, তাহলে বাকি টাকাটা নিশ্চয়ই পোস্ট অফিসে রাখতে হবে। তাহলে আমরা পোস্ট অফিসে কত রাখবে? 1,00,000 মাইনাস এক্স টাকা। বুঝা গেল? দেখো, এখন আমরা ব্যাংকের ক্ষেত্রে সুদটা নির্ণয় করব এবং পোস্ট অফিসের ক্ষেত্রে সুদটা নির্ণয় করব। ঠিক আছে, প্রথমে আমরা ব্যাংকের ক্ষেত্রে লিখব। আমরা লিখব ব্যাংকের ক্ষেত্রে আসল হচ্ছে কত টাকা? আসল পি সমান এক্স টাকা, তাই তো? সময় যেহেতু 1 বছর বলে দিয়েছে, সময় টি সমান আমরা ধরে নিচ্ছি 1 বছর। 1 বছরে 5400 টাকা পাই, দুটো মিলে আর কি। তাহলে আমরা সময়টা ধরে নিচ্ছি 1 বছর। সুদের হার, ব্যাংকের ক্ষেত্রে সুদের হার কত? 5%, তাই তো? ঠিক আছে, তাহলে সুদটা আমরা এখান থেকে বার করতে পারবো। সুদ আই সমান জিজ্ঞাসা চিহ্ন। তাহলে আমরা সাইডে করছি, তোমরা পাশে করবে, নিচে করবে, তলায়। তাহলে আমরা জানি কি? আমরা জানি আই সমান পিটিআর বাই 100। তাহলে পি কত এখানে? এক্স টাকা, টি মানে হচ্ছে 1 বছর, আর মানে হচ্ছে 5% বাই 100। তাহলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি 5x বাই 100, এত টাকা। তাহলে ব্যাংকের ক্ষেত্রে আমরা সুদটা পেলাম কত? আই সমান 5x বাই 100 টাকা। এবার একই রকমভাবে আমরা পোস্ট অফিসের ক্ষেত্রে সুদটা নির্ণয় করব। ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখব কি? পোস্ট অফিসের ক্ষেত্রে আসল কত টাকা? পোস্ট অফিসের ক্ষেত্রে আসল পি সমান 1,00,000 মাইনাস এক্স টাকা। সময় এখানেও 1 বছর। সুদের হার আর সমান কত এখানে? 6%। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা সুদ বার করতে পারবো। সুদ আয় সমান জিজ্ঞাসা চিহ্ন, তাই তো? তাহলে আমরা লিখতে পারি কি? একই রকমভাবে পোস্ট অফিসের ক্ষেত্রে আমরা জানি কি? আমরা জানি আই সমান পিটিআর বাই 100। তাহলে আই সমান আমরা কী পাবো? পি মানে হচ্ছে 1,00,000 মাইনাস এক্স ইন্টু 1 ইন্টু 6 বাই 100। ঠিক আছে, তাহলে আমরা আই সমান কী পাচ্ছি? আই সমান সাজিয়ে লিখলে পাবো, নিচে 100 থাকলো, উপরে 6,00,000 মাইনাস 6x বাই 100। ঠিক আছে, এত টাকা। তাহলে দেখো, এখানে আমরা ব্যাংকের ক্ষেত্রে সুদ নির্ণয় করলাম 1 বছরের এবং পোস্ট অফিসের ক্ষেত্রে সুদ নির্ণয় করলাম 1 বছরের। ঠিক আছে, এবার আমার প্রশ্নে বলা ছিল যে ব্যাংক ও পোস্ট অফিস দুটোর সুদ মোট কত হবে? 5,400 টাকা। তাহলে আমরা শর্তানুসারে বলে এই ব্যাংকের সুদ আর পোস্ট অফিসের সুদ যোগ করলে 5,400 টাকা নিশ্চয়ই পাবো। বুঝে গেল? তাহলে আমরা কি লিখবো? শর্তানুসারে
5x/100 মানে ব্যাংকের সুদ প্লাস 6,00,000 মাইনাস 6x/100, এটা হচ্ছে পোস্ট অফিসের সুদ। বলেছে ব্যাংক এবং পোস্ট অফিসের সুদ বাবদ 5,400 টাকা পান। তার মানে ব্যাংকের সুদ আর পোস্ট অফিসের সুদ যোগ করলে আমরা কত পাবো? 5,400 টাকা। হলো। এবার উভয় দিকে 100 দিয়ে গুণ করে দিই, তাহলে আমাদের এখান থেকে 5x পড়ে থাকবে প্লাস এখান থেকে 6,00,000 মাইনাস 6x সমান 5,400 ইন্টু 100। ঠিক আছে, আমরা উভয় দিকে 100 দিয়ে গুণ করলে 100 কেটে যাবে, এখানেও 100 দিয়ে গুণ করলে 100 কেটে যাবে, আর এখান থেকে 100 গুণ করলে এই গুণ লিখে দিলাম আর কি, বা এখান থেকে বিয়োগ করলে আমরা কত পাবো? মাইনাস এক্স সমান 5,40,000 মাইনাস তাহলে 5,40,000 থেকে যদি আমরা 6 লাখ বিয়োগ করি তাহলে কত থাকবে? 60,000 থাকবে, তাই না? আর যেহেতু বড় সংখ্যার আগে মাইনাস, তাহলে এখানে মাইনাস হবে, বা এবার উভয় দিক থেকে মাইনাস আমরা কেটে দিতে পারি, তাহলে x সমান আমরা পাবো 60,000 এত টাকা। তাহলে দেখো এক্স এর মান বার হলো 60,000। তাহলে আমরা এক্সটা কী ধরেছিলাম? আমরা ধরেছিলাম যে ব্যাংকে রাখেন x টাকা, ব্যাংকে রেখেছিলেন x টাকা, অর্থাৎ তাহলে তিনি ব্যাংকে কত টাকা রেখেছিলেন? এক্স এর মান আমরা পেয়ে গেছি 60,000, তাহলে তিনি ব্যাংকে রেখেছিলেন কত? 60,000 টাকা। তাহলে অতএব দিয়ে আমরা উত্তর লিখবো, অতএব আসলাম চাচা ছিলেন 60,000 টাকা ছিলেন 1,00,000 মাইনাস 60,000 সমান 40,000 টাকা। বুঝে গেল? ব্যাংকে যদি 60,000 টাকা থাকে তাহলে পোস্ট অফিসে কত থাকবে? মোট টাকা 1,00,000, 1,00,000 থেকে 60,000 বিয়োগ করলে কত? 40,000। ঠিক আছে, দেখো 17 দাগের অঙ্কটা দেখো। 17 দাগের অঙ্কে বলেছে রেখা দিদি তার সঞ্চিত অর্থের 10,000 টাকা দুটি আলাদা ব্যাংকে ভাগ করে একই সময়ে জমা দিলেন। একটি ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 6% এবং অন্য ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 7%। 2 বছর পর তিনি যদি সুদ বাবদ মোট 1,280 টাকা পান, তাহলে তিনি কোন ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন হিসাব করতে হবে। আগের মতো একই অঙ্ক, এখানে তার সঞ্চিত মোট অর্থ হচ্ছে 10,000 টাকা, তাই তো? তাহলে আমরা ধরে নিচ্ছি তিনি প্রথম ব্যাংকে রেখেছিলেন x টাকা এবং দ্বিতীয় ব্যাংকে রেখেছিলেন, তাহলে অবশ্যই 10,000 মাইনাস x টাকাই হবে, তাই তো? তাহলে আমরা ধরি তিনি প্রথম ব্যাংকে রেখেছিলেন x টাকা, দ্বিতীয় ব্যাংকে রেখেছিলেন কত? 10,000 মাইনাস x টাকা। দেখো তার কাছে মোট টাকা আছে 10,000 টাকা, ঠিক আছে? তিনি যদি প্রথম ব্যাংকে রাখেন x টাকা, তাহলে দ্বিতীয় ব্যাংকে অবশ্যই কত রাখতে হবে তাকে? 10,000 মাইনাস x টাকা, মানে বাকি টাকাটা, ঠিক আছে? তো এবার আমরা একই রকমভাবে আগের অঙ্কটার মতোই প্রথম ব্যাংকের ক্ষেত্রে সুদ নির্ণয় করব এবং তারপরে দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে সুদ নির্ণয় করব, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে লিখছি প্রথম ব্যাংকের ক্ষেত্রে দেওয়া আছে কি কি? আসল পি সমান কত? x টাকা। আচ্ছা, সময় কত? সময় টি সমান হচ্ছে, এখানে বলেছে দেখো 2 বছর পর, তাই না? তাহলে সময় হচ্ছে এখানে 2 বছর। আচ্ছা, সুদের হার কত? আর সমান হচ্ছে 6%। তাহলে সুদ আমরা নির্ণয় করতে পারবো। সুদ আই সমান জিজ্ঞাসা চিহ্ন, তাহলে আমরা লিখতে পারি কি? আমরা জানি আই সমান PTR বাই 100। তাহলে এখান থেকে আই সমান আমরা কি পাবো? পি এর মান হচ্ছে x, টি এর মান হচ্ছে 2, আর এর মান হচ্ছে 6/100।
তাহলে আমরা কাটাকুটি কিছু করবো না, এইভাবে রেখে দেবো, গুণ করে, উপরেরটা গুণ করে 6 দুগুণ 12x বাই 100 এত টাকা। তোমরা চাইলে কাটাকুটি করতে পারো, কিন্তু আমি এর নিচে 100 এই আকারেই রাখতে চাচ্ছি, তাহলে পরের সুবিধা হবে যোগ বিয়োগ করতে। ঠিক আছে, একই রকমভাবে আমরা লিখতে পারি কি দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে। দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে আমরা একই রকমভাবে এই যে সুদের পরিমাণ, সুদটা বার করে নেব। ঠিক আছে, দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে আসল কত টাকা, পি সমান সমান এখানেও সময় কত, সময় টি সমান সমান 2 বছর, সুদের হার সমান সমান 7%। তাহলে আমরা সুদ বার করতে পারবো, সুদ আয় সমান সমান জিজ্ঞাসা চিহ্ন, একই রকম আমরা বলতে পারি দেখো এখানে পি এর মান কত, 10,000 মাইনাস এক্স, আর টি এর মান কত, টি এর মান হচ্ছে এখানে 2, আর এর মান হচ্ছে 7 বাই 100। তাহলে এটাকে আমরা কাটাকুটি না করে শুধু উপরেরগুলো গুণ করে উপরে বসিয়ে দেবো। তাহলে দেখো 7 গুণ 14, আর 14, তারপরে 14-র সঙ্গে যদি আমি 10,000 গুণ করি তাহলে কত হবে, 14 বসে গেল, এই 4টে শূন্য পাশে বসে যাবে, 1 2 3 4 মাইনাস 14x বাই 100 হলো। তাহলে দেখো প্রথম ব্যাংকের ক্ষেত্রে আমরা সুদ নির্ণয় করলাম এত টাকা, দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে সুদ নির্ণয় করলাম আমরা এত টাকা। ঠিক আছে, তাহলে বলেছে যে সুদ বাবদ মোট পান 1280 টাকা, দুটো ব্যাংক মিলে সুদ বাবদ 2 বছর পর পান এইটা, আর এই টাকাটা মিলে পান 1280 টাকা। তাহলে আমরা কি করতে পারি, শর্তানুসারে বলে আমরা লিখতে পারি শর্তানুসারে 12x বাই 100 প্লাস 1,40,000 মাইনাস 14x বাই 100 সমান সমান 1280, তাই তো, বা দিয়ে এবার দেখো 100 দিয়ে আমরা এক যোগ করে দিতে পারি, দুটো যোগ করলে কত হবে, লসাগু 100 হবে। ঠিক আছে, তাহলে উপরে হবে কত, 12x প্লাস যেটা ছিল সেটাই হবে, দেখো এবার 14 থেকে 12 বা 14x আর 12x যোগ বিয়োগ করা যাবে, তাহলে এখানে বিয়োগ করলে কত হবে, এখানে পড়ে থাকবে 1,40,000 মাইনাস 2x বাই 100 সমান সমান 1280। দেখো এবার আমরা কোনাকুনি গুণ করতে পারি, তাহলে কোনাকুনি গুণ করলে হবে 1,40,000 যা ছিল তাই পড়ে থাকবে, মাইনাস 2x সমান সমান, আর 100 গুণ করলে শুধু দুটো শূন্য বেড়ে যাবে, এই দুটো শূন্য আর এইটা গুণ করলে মানে 100-র সঙ্গে যদি 1280 গুণ করি তাহলে 1280 পরে শুধু এই দুটো শূন্য বসে পড়বে। তাহলে দেখো এবার মাইনাস 2x সমান আমরা কি লিখতে পারি, $40,000। দেখো এটা ওই সাইডে যদি আমরা পাঠিয়ে দিই তাহলে কী হয়ে যাবে, এর আগে মাইনাস চলে আসবে, তাহলে বা মাইনাস 2x সমান শূন্য বিয়োগ করলে কত পাবো বলো তো, এটা বিয়োগ করলে আমরা পাবো 12,000, ঠিক আছে। তাহলে আমরা পরের পৃষ্ঠায় করি, বা দিয়ে আমরা এক্স সমান কত পাবো, 12,000 বাই 2, বা দিয়ে আমরা এক্স সমান পাবো 6,000 টাকা। তাহলে আমরা অতএব দিয়ে কি উত্তর লিখবো, অতএব দিয়ে লিখবো অতএব তিনি প্রথম ব্যাংকে রেখেছিলেন 6,000 টাকা এবং দ্বিতীয় ব্যাংকে রেখেছিলেন 10,000 মাইনাস 6,000, 4,000 টাকা।
দেখো 18 দাগের অঙ্কটা দেখো। 18 দাগে বলেছে কোনো ব্যাংক বার্ষিক 5% হারে সরল সুদ দেয়। ওই ব্যাংকে দীপুবাবু বছরের প্রথমে 15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পরে 3,000 টাকা তুলে নিলেন এবং টাকা তুলে নেওয়ার 3 মাস পরে আবার তিনি 8,000 টাকা জমা দিলেন। তাহলে ওই বছরের শেষে দীপুবাবু সুদে আসলে কত টাকা পাবেন তা নির্ণয় করো। ঠিক আছে, তাহলে প্রথমে তিনি 15,000 টাকা দিয়েছিলেন, তাহলে 15,000 টাকা দেওয়া 3 মাস পরে তিনি 3,000 টাকা তুলে নিলেন, আসল থেকে 3,000 টাকা তুলে নিলেন, তাই তো? তাহলে 15,000 টাকার 3 মাসের আমরা দেখো প্রথমে 15,000 টাকা তিনি দিয়েছিলেন, ঠিক আছে, এটা 3 মাস, 3 মাস পরে তিনি আবার এই 15,000 টাকা থেকে 3,000 টাকা তুলে নিলেন, তাহলে এখন টাকা থাকবে কত? 12,000 টাকা, তাই তো? এবার 12,000 টাকা ছিল, আবার 3 মাস পরে তিনি আবার 8,000 টাকা জমা দিলেন, আবার 3 মাস গেল, 3 মাস পরে তিনি আবার 8,000 টাকা জমা দিলেন, তাহলে এই টাকাটা কত হয়ে যাবে তখন? 20,000 টাকা। 12,000 টাকা 20,000 টাকা হয়ে যাবে, ঠিক আছে? এত টাকা। এবার প্রশ্নটা বলছে যে ওই বছরের শেষে, মানে এই 20,000 টাকা দিয়েছিলেন, মানে প্রথমে 3 মাস, তারপরে 3 মাস, 6 মাস, তারপরে বছরের শেষে বলছে, তার মানে এই 20,000 টাকাটা আর কতদিন থাকবে? দেখো বছরের শুরুতে প্রথমে 15,000 টাকা দিলেন, তাহলে 15,000 টাকা 3 মাস খাটলো, তারপর সেখান থেকে 3,000 টাকা তুলে নিলে থাকছে 12,000 টাকা, সেটাকেও আবার 3 মাস কাটানো হলো, তাহলে মোট 6 মাস কাটলো। কিন্তু তুলবে কত? 1 বছর পরে টাকাটা তুলবে, তাহলে 20,000 টাকাটা আর কতদিন খাটানো হবে? আর 6 মাস খাটানো হবে, মানে 20,000 টাকা খাটবে কতদিন? 6 মাস, ঠিক আছে? মানে 15,000 টাকা খাটছে 3 মাস, 12,000 টাকা 3 মাস, আর 20,000 টাকাটা বছরের বাকি অংশ, মানে 3 মাস খাটবে। তাহলে এই টোটাল 1 বছর পর তিনি সুদে আসলে কত টাকা পাবেন সেটা নির্ণয় করতে বলা হয়েছে, তাই তো? তাহলে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে যখন, মানে প্রত্যেকটা ছোট ছোট ক্ষেত্রে আমরা সুদগুলো বার করে নেব। দেখো তাহলে আমরা এরকমভাবে লিখি, প্রথম 3 মাসের ক্ষেত্রে আসল কত? পি সমান সমান 15,000 টাকা, ঠিক আছে? আচ্ছা সময় কত? সময় টি সমান হচ্ছে, দেখো সময় 3 মাস, তাই না? কিন্তু আমরা জানি কি সরল সুদের অঙ্কে সময়টা সবসময় বছরে আনতে হয়, তাই না? তাহলে 3 মাসকে আমরা বছরে করবো কীভাবে? 3কে যেহেতু 12 মাসে 1 বছর, তাই 12 দিয়ে ভাগ করে দেবো, তাহলে কত হবে? 1/4 বছর। 3 দিয়ে ভাগ করলে 1/4 বছর হবে। তাহলে পি হলো, টি হলো। আচ্ছা সুদের হার বলেছে 5%, সুদের হার সমান সমান 5%। তাহলে আমরা সুদ সমান বার করতে পারবো, সুদ আই সমান আমরা জানি কি পিটিআর বাই 100। তাহলে দেখো এখানে পি এর মান কত? পি এর মান হচ্ছে 15,000 ইন্টু টি এর মান 1/4 বছর, আর এর মান হচ্ছে 5% বাই 100। এই শূন্য আর এই শূন্য আমরা কাটতে পারি, তাই তো? তাহলে আমরা কি পাচ্ছি? দেখো আমরা পাচ্ছি 150 ইন্টু 1/4 ইন্টু 5। দেখো 2 দিয়ে 150 4কে কাটাকুটি করা যাবে, 2 দিয়ে 4কে কাটলে কত? 2 দুগুণ 4, 2 দিয়ে এটাকে কাটলে কত হবে? 7 দুগুণ 14, 5 দুগুণ 75। তাহলে আমরা কি পাচ্ছি? দেখো আমরা এখানে পাচ্ছি 75 ইন্টু 5 বাই 2। এটাকে গুণ করলে কত হবে? 5 5 25, 5 হাতে 2, 5 7 35, 34 37, 375 বাই 2, ঠিক আছে? এটাকে যদি আমরা দশমিক ভগ্নাংশে পরিণত করি, তাহলে 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো 187.50 টাকা। এইবার এটা প্রথম 3 মাসের ক্ষেত্রে আমরা সুদটা বার করলাম। এবার দেখো দ্বিতীয় 3 মাসের ক্ষেত্রে আমরা সুদটা, দ্বিতীয় 3 মাস মানে কত? দ্বিতীয় 3 মাস মানে এইটুকু সময়। তাহলে প্রথম 3 মাসের ক্ষেত্রে আমরা সুদ বার করলাম কত টাকা? 187.50 টাকা, ঠিক আছে? এই 3 মাসের ক্ষেত্রে। এখন আমরা এই 3 মাসের ক্ষেত্রে সুদ বার করব এবং শেষের এই 6 মাসের ক্ষেত্রে সুদটা বার করব। বার করলে আমাদের অঙ্কটা হয়ে যাবে, আমরা মোট সুদগুলো যোগ করে দিয়ে আসলের সঙ্গে যোগ করে দেবো, ঠিক আছে? তাহলে দেখো দ্বিতীয় 3 মাসের ক্ষেত্রে আসল কত? পি সমান সমান হচ্ছে, দেখো বলেছে 3,000 টাকা তুলে নিয়েছিল, তাহলে আসল কত হবে? 15,000 মাইনাস 3,000,
সমান সমান 12,000 টাকা। সময় কত? টি সমান সমান, এটাও 3 মাস, মানে এটাও কত হবে? 1/4 বছর। আচ্ছা, সুদের হার আর সমান হবে 5%। তাহলে সুদ সমান কত হবে? সুদ আই সমান হবে PTR/100, 12,000 1/4 ইন্টু 5/100। দেখো এই 0 এই 0 আর এই 0 এই 0 কাটলাম, 4 দিয়ে 12কে কাটলে কত হবে? 3 এ 4 12, 30, তাহলে 3 5 15, 150 টাকা। ঠিক আছে, তাহলে দেখো প্রথম 3 মাসের ক্ষেত্রে আমরা সুদ বার করেছিলাম 187.50 টাকা, দ্বিতীয় 3 মাসের ক্ষেত্রে সুদ বার করলো কত টাকা? 150 টাকা। ঠিক আছে, এইবার আমরা শেষের 6 মাসের ক্ষেত্রে সুদ বার করব। দেখো এখন আমরা লিখব শেষের 6 মাসের ক্ষেত্রে আসল পি সমান, দেখো বলেছে শেষের মানে প্রথম দ্বিতীয় 3 মাস পরে যে টাকাটা মূলধন ছিল সেখানে আরও 8,000 টাকা যোগ করা হলো। তাহলে 12,000 টাকা তো ছিল, এখানে মূলধন ছিল 12,000 টাকা, এর সঙ্গে আবার কি 3 মাস পরে কত যোগ করা হয়েছিল? 8,000 টাকা। তাহলে এখন মূলধন হবে 12,000 প্লাস 8,000, কত হবে? 20,000 টাকা। সময় কত? সময় হচ্ছে 6 মাস। 6 মাসকে বছরে পরিণত করতে গেলে আমরা কী করবো? 6কে 12 দিয়ে ভাগ করে দেবো, যেহেতু 12 মাসে 1 বছর, 6/12 সমান সমান 1/2 বছর হলো। সুদের হার একই থাকবে, সুদের হার আর সমান সমান 5%। তাহলে এখান থেকে আমরা সুদ নির্ণয় করতে পারবো। সুদ আই সমান সমান আমরা জানি কি PTR/100। তাহলে এখান থেকে সমান সমান আমরা লিখতে পারি কি পি মানে এখানে 20,000 ইন্টু টি মানে হচ্ছে কত? 1/2 বছর ইন্টু আর মানে 5%/100। এই 0 এই 0 আর এই 0 কেটে দিলাম। তাহলে দেখো 2 দিয়ে আমরা এই 200কে কাটতে পারবো, 100 হবে। তাহলে 5/100 500 টাকা। তাহলে আমরা শেষ 6 মাসের ক্ষেত্রেও সুদটা আমরা বার করলাম কত টাকা? কত টাকা বার করলাম? 500 টাকা। বুঝে গেল? তাহলে দেখো আমাদের শেষে আসল ছিল কত টাকা? এখানে 20,000 টাকা আসল ছিল, আর সুদগুলো আমরা বার করেছি প্রথমে 187 টাকা 87.50 পয়সা, তারপরে 150 টাকা, তারপরে 500 টাকা। তাহলে মোট তিনি সুদে আসলে কত টাকা পাবেন? দেখো এটা হচ্ছে আসল, এই 20,000 টাকাটা হচ্ছে শেষ আসল, মানে এই টাকাটা তো তিনি পাবেন, আর এই সুদগুলো পাবেন তিনি, এই 3টে সুদ তিনি পাবেন। তাহলে তিনি মোট কত টাকা পাবেন? তাহলে আমরা অতএব দিয়ে লিখবো, অতএব দীপুবাবু সুদে আসলে মোট 20,000, এটা হচ্ছে আসল 20,000 প্লাস 187.50 প্রথম 3 মাসের সুদ, প্লাস 150 প্লাস এটা হচ্ছে দ্বিতীয় 3 মাসের সুদ, আর শেষের 6 মাসের সুদ হচ্ছে কত টাকা? 500 টাকা। সমান সমান এগুলো যোগ করলে আমরা কত পাবো বলো তো? পাবো 20,837, 20,837.50 টাকা। ঠিক আছে, তাহলে দীপুবাবু সুদে আসলে মোট এত টাকা পাবেন। এটাই উত্তর। টাকা না লিখলেও হবে, যোগ করে একেবারে তোমরা উত্তর লিখে দেবে।